ক্রিকের দুই তীরই দেখেছ? হ্যাঁ, বলল ন্যাপ ওয়াকার। সাঁতার না কেটে যতদূর যাওয়া যায় গেছি। মিস্টার ওয়েলস তীরের উপর ছড়ানো অনেক জিনিস দেখেছিলেন। আমরা তার কিছু দেখতে পেলাম না। বনে ফিরে যাবার চিন্তা মাথায় নেই, তাই বললাম এখানে কিছুক্ষণ থাকি। হঠাৎ তোলপাড় করে উঠল পানি। ঢেউ ফুলে ফেঁপে ছুটে এলো তীরের দিকে। ওয়েলস বললেন, বড় নৌকা গেলে এরকম ঢেউ ওঠে। হ্যাঁ, বললাম আমি। নিজের অজান্তেই নিচু হয়ে গেছে স্বর। কিন্তু ঢেউটা এলো কোথা থেকে? এক ফোঁটা বাতাস বইছে না। তাহলে কি লেকের উপর কিছু ভেসে উঠেছে, নাকি তলে কিছু আছে? সামনে ঝুঁকে ঢেউয়ের ধরন দেখতে দেখতে বললেন ওয়েলস, ঢেউটা নৌকোর ঢেউয়ের মতোই। মনে হচ্ছে পানির নিচ দিয়ে বা উপর দিয়ে কিছু একটা এগিয়ে আসছে ক্রিকের দিকে। নিঃশব্দে নিশ্চল হয়ে কিছু একটা দেখার আশায় চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম নিষিদ্র অন্ধকারে। ক্রিকেট তীরে আলতো চাপ্পড় মারছে লেকের ঢেউ। স্পষ্ট শোনা যাচ্ছে সে শব্দ। হার্ট আর ওয়াকার খানিকটা সরে গিয়ে বড় একটা পাথরের উপর উঠে দাঁড়ালো। আমি এগিয়ে গেলাম পানির আরো কাছে। তোলপাড়ের শব্দ তো কমছে না, বরং বাড়ছে। সেই সাথে কানে এলো একটা ধক 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 শব্দ। আমার দিকে ঝুঁকে ওয়েলস বললেন, আর কোনো সন্দেহ নেই, এদিকেই এগিয়ে আসছে একটা জাহাজ। তাই তো মনে হচ্ছে। লেক ইরিতে তিমি বা হাঙর থাকলে অবশ্য অন্য কথা। না, এটা জাহাজেরই শব্দ। কিন্তু জাহাজটা ক্রিকের মোহনার দিকে আসছে নাকি চলে যাচ্ছে অন্য দিকে? আপনি তো এখানে জাহাজটাকে দুবার দেখেছিলেন, তাই না? হ্যাঁ, এখানেই। এটা যদি সেই জাহাজটাই হয়, তাহলে ফিরেও আসবে এখানেই। ওই যে, আঙুল দিয়ে ক্রিকের প্রবেশপথটা দেখালেন তিনি। ফিরে এসেছে ওয়াকার আর হার্ট। চারজনে হামাগুড়ি দিয়ে রইলাম বালির উপর। মনে হলো আধার ভেদ করে এদিকেই আসছে একটা কালো স্তূপ। লেকের উপর দিয়ে খুব ধীরে ধীরে এগিয়ে আসছে। এখনো ক্রিকে ঢোকেনি। উত্তর পূবে 120 ফুট মতো দূরে আছে ওটা। ইঞ্জিনের শব্দও আর কানে আসছে না। ওরা বোধ হয় ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। যে গতি জড়ো হয়েছিল এগিয়ে আসছে এখন তারই ধাক্কায়। এটা বোধ হয় ওয়েলসের দেখা সেই সাবমেরিন। ক্রিকের আশ্রয়ে রাত কাটানোর জন্যে ফিরে আসছে। কিন্তু ফিরেই যদি আসবে, তাহলে নোঙর তুলেছিল কেন? আবার কলকবজা বিগড়ে দুর্বল হয়ে পড়েছে, নাকি মেরামত শেষ হবার আগেই গা ঢাকা দিতে বাধ্য হয়েছিল? এখনই বা কী কারণে ওটা এখানে ফিরে আসছে? ওহা ওর রাস্তা দিয়ে তো বিদ্যুৎ গতিতে উধাও হয়ে যেতে পারত। তাহলে কি ওটা মোটর গাড়িতে রূপান্তরিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে? মেলা প্রশ্ন ভিড় করে এলো মাথার মধ্যে, যার একটারও উত্তর জানা নেই আমার। আমি আর ওয়েলস ভাবতে লাগলাম, এটা কি সত্যি সেই টেরর? এটার কমান্ডারই মাস্টার অব দ্য ওয়ার্ল্ড নামে হুমকি দিয়েছিলেন সরকারকে। নিশ্চিত হবার মতো প্রমাণ এখনও হাতে আসেনি। মনে হচ্ছে ব্ল্যাক রক ক্রিকের সমস্ত এলাকা এই জাহাজের ক্যাপ্টেনের নখদর্পণে। নইলে এত গাঢ় অন্ধকারের মধ্যে আসতে পারতেন না। কোনো কেবিন থেকে এক বিন্দু আলো বাইরে এসে পড়ছে না। খানিক পরেই খুব ধীরে মেশিন চলার মতো শব্দ পেলাম। আবার আলোড়িত হয়ে উঠল লেকের পানি। তারপরই ঘাটে ভিড়ল জাহাজটা। পায়ের নিচের 5-6 ফুট উঁচু সমতল পাথরটা খাড়া নেমে গেছে পানিতে, ঠিক একটা জাহাজ ঘাটের মতোই। আমার এক হাত চেপে ধরলেন ওয়েলস।
ফিসফিস করে বললেন, আর এখানে থাকা উচিত হবে না। হ্যাঁ, ওরা দেখে ফেলতে পারে। বালির উপর গুড়ি মেরে থাকতে হবে, অথবা লুকাতে হবে কোনো পাথরের ফাটলে। আপনি রওনা দেন, আমরা পেছন পেছন যাচ্ছি। আর এক মুহূর্ত নষ্ট করা ঠিক নয়। কালো স্তূপটা এখন আমাদের একেবারে কাছে। ওটার ডেকে দেখতে পাচ্ছি দুজন মানুষের ছায়া। সত্যি কি সাবমেরিনে মাত্র দুজন মানুষই আছে? পা টিপে টিপে সরতে লাগলাম পেছনে। যেখান থেকে গিরিসংকট উঠে গেছে বনের দিকে, সেখানে পৌঁছলাম। চারপাশে বহু খাজ। একটাতে ঢুকলাম আমি আর ওয়েলস, আরেকটাতে সঙ্গী দুজন। ওরা যদি টেরর থেকে নামে তাহলে আমরা দেখতে পাবো, অথচ ওরা আমাদের দেখতে পাবে না। সুতরাং অবস্থা বুঝে ব্যবস্থাও করতে পারবো আমরা। সামান্য শব্দ ভেসে এলো জাহাজ থেকে। ইংরেজিতে কিছু কথা বলা বলেও হলো। ওরা যে নোঙর ফেলতে যাচ্ছে এটা পরিষ্কার বুঝতে পারলাম। ডেকের উপর থেকে কেউ ছুঁড়ে দিল একটা রশি। রশিটা সরাত করে এসে পড়ল আমরা যেখানে আগে দাঁড়িয়েছিলাম, ঠিক সেইখানে। ওয়েলস ঝুঁকে পড়ে দেখলেন নাবিকদের একজন তীরে লাফিয়ে পড়ে রশি ধরেছে। তারপরই কানে এলো পাথরে নোঙর ঘষার কর্কশ খড়খড় শব্দ। কিছুক্ষণ পর বালির উপর হাঁটা চলার খচখচ খচমচ শব্দ হলো। লণ্ঠনের আলোয় পথ চিনে দুজন লোক খাড়ি ধরে চলে গেল বনের দিকে। কোথায় যাচ্ছে ওরা? ব্ল্যাক ক্রিকও কি তাহলে রক টেররের একটা গুপ্তঘাঁটি? খাবার ও অন্যান্য জিনিসপত্রের কি কোনো মজুত আছে এখানে? খাবার নিতেই কি এসেছিল তাহলে? লক্ষ্যহীনভাবে ঘুরতে ঘুরতেই কি ওরা সন্ধান পেয়েছে ব্ল্যাক রক ক্রিকের? মনে হয় জনমানবহীন এই জায়গার খবর ভালোভাবেই জানে ওরা। জানে এখানে ওদের দেখে ফেলার কেউ নেই। এখন কি করব আমরা? ফিসফিস করে জানতে চাইলেন ওয়েলস। ওরা ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর? চমকে উঠে থেমে গেলাম আমি। লোক দুজন আমাদের 30 ফুট দূর দিয়ে যাচ্ছিল। হঠাৎ ওদের একজন মুখ ঘোরাতেই লণ্ঠনের আলোয় তার মুখ আলোকিত হয়ে উঠেছে। তাই দেখে ভীষণভাবে চমকে উঠেছি আমি। লং স্ট্রিটে আমার বাড়ির সামনে যে দুজন লোক দেখেছিলাম আমি, নিঃসন্দেহে এ তাদেরই একজন। বুড়ি যেমন এ মুখ ভোলেনি, তেমনি আমিও ভুলিনি। ওদের দুজনকে কত খুঁজেছি আমি, পাইনি। যে চিঠিতে আমাকে হুমকি দেয়া হয়েছিল সেটা এদের মারফতই পেয়েছি। আর সন্দেহ নেই এটাই সেই টেরর। তবে একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, এই মেশিনের সাথে গ্রেট আইরির কি সম্পর্ক? আদ্যপান্ত খুলে বললাম ওয়েলসকে। তিনি শুধু বললেন, সব কিছুই বড় জটিল। লোক দুজন বনের পথে হাঁটতে হাঁটতে গাছের তলা থেকে কাঠ কুটো কুড়িয়ে জড়ো করছে। ওরা যদি আমাদের ঘাঁটি দেখে ফেলে তাহলে কি হবে? বললেন ওয়েলস। ওরা যদি খুব বেশি ভেতরে ঢুকে না পড়ে তাহলে ভয়ের কিছু নেই। কিন্তু যদি ভেতরে যায়, ঘোড়া গাড়ি সব দেখে ফেলে, ছুটে আসবে জাহাজের দিকে। কিন্তু জাহাজে ওঠার আগেই ধরে ফেলবো আমরা। ক্রিকের দিক থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। পাথরের ফাটল থেকে বেরিয়ে খাড়ি ধরে নামতে লাগলাম ঘাটের দিকে। যেখানে নোঙর ফেলা হয়েছে সেখানটায় গিয়ে দাঁড়ালাম। চুপচাপ দাঁড়িয়ে আছে টেরর। ডেকে কোনো আলো নেই। ডেক বা তীরে দেখাও যাচ্ছে না কাউকে। এই তো সুযোগ। ডেকে উঠে লোক দুজনকে অভ্যর্থনা করার জন্য তৈরি হয়ে থাকব। মিস্টার স্টক, চমকে উঠলাম। ওয়েলস, আমার পিছু পিছু কখন এসেছেন জানতেই পারিনি। তাড়াতাড়ি পিছু হটে গুড়ি মেরে বসে পড়লাম। আরও আগেই কি জাহাজে উঠে পড়া উচিত ছিল, নাকি উঠতে গেলে ডেকের উপর থেকে দেখে ফেলতো কেউ?
তাহলে একেবারে সর্বনাশ হয়ে যেত। লণ্ঠন হাতে লোক দুজন খাড়ি বেয়ে নেমে আসছে। কোনো সন্দেহ তাদের মনে জাগেনি। দুজনের হাতেই এক বোঝা করে কাঠ। এসে থামল ঘাটের উপরে। একজন সামান্য গলা চড়িয়ে ডাকল, হ্যালো ক্যাপ্টেন। আসছি। জাহাজের ভেতর থেকে সাড়া দিল কেউ। ওয়েলস আমার কানে কানে বললেন, ওরা তাহলে 3 জন। 4 জনও হতে পারে, জবাব দিলাম আমি। 5 বা 6 জন হলেও অবাক হবার কিছু নেই। পরিস্থিতি খুব খারাপ। এতগুলো লোকের বিরুদ্ধে আমরা কি করব? একটা বেচাল হলেই সর্বনাশ হয়ে যাবে। লোক দুজন তো ফিরে এসেছে। ওরা কি কাঠের বোঝাসহ আবার উঠে পড়বে জাহাজে? তারপর সাবমেরিনটা ক্রিক ছেড়ে যাবে, নাকি সকাল পর্যন্ত অপেক্ষা করবে? যদি এখনই চলে যায় তাহলে তো আর ধরতে পারবো না। এটা লেক ইরি ছেড়ে উঠে রাস্তা ধরে চলে যেতে পারে কোনো প্রতিবেশী রাষ্ট্রের ভেতর দিয়ে, অথবা ডেট্রয়েট নদী ধরে লেক হুরন হয়ে গ্রেট লেকে গিয়ে পড়তে পারে। ব্ল্যাক রক ক্রিকের জলরাশি সংকীর্ণ। যে সুযোগ এখানে আছে তেমনটা কি আর কোথাও পাবো? চুপি চুপি ওয়েলসকে বললাম, আমরা 4 জন। ওরা কোনো আক্রমণের জন্য তৈরি নেই। অতর্কিত আক্রমণে ওদের বেকুব করে দেয়া যাবে। মোট কথা আক্রমণ করব আমরা, তারপর ঈশ্বর যা করার করবেন। সাথের 2 জনকে ডাকতে যাচ্ছি। হাত চেপে ধরলেন ওয়েলস। বললেন, শুনুন। একজন লোক জাহাজটাকে ঘাটের আরো কাছে টেনে এনেছে। ডেক থেকে ক্যাপ্টেন বললেন, সব ঠিক আছে তো? আছে ক্যাপ্টেন। আরো 2টো কাঠের বোঝা আছে, তাই না? হ্যাঁ। আরেকবার গেলেই সব কাঠ টেররে আনা যাবে। হ্যাঁ, আরেকবার গেলেই হবে। বেশ, তাহলে কাল সকালেই রওনা দেব আমরা। জাহাজটায় কি মাত্র 3 জন লোক? ক্যাপ্টেন, অর্থাৎ মাস্টার অব দ্য ওয়ার্ল্ড আর ওই 2 জন। ওরা কি করবে পরিষ্কার বুঝতে পারলাম। প্রথমে কাঠগুলো তুলবে ডেকে, তারপর জাহাজের ভেতর ঢুকে সোজা ঘুম। আক্রমণ করার পক্ষে সেটাই হবে উপযুক্ত সময়। বাধা দেওয়ার সুযোগ পর্যন্ত ওরা পাবে না। ক্যাপ্টেন নিজেই জাহাজ পাহারা দিচ্ছেন, সুতরাং এখন আক্রমণ করাটা হটকারিতা হবে। আমি আর ওয়েলস একমত হলাম, সবাই আগে ঘুমিয়ে যাক, তারপর ঝাঁপিয়ে পড়ব। 10:30 বাজতে আবার বালির উপর পদশব্দ পাওয়া গেল। লণ্ঠন হাতে লোক 2 জন খাড়ি ধরে আবার উঠে গেল বনের দিকে। অনেকটা এগিয়ে যেতে ওয়েলসও গেলেন আমাদের সাথের 2 জনকে সাবধান করতে। আমি নিঃশব্দে এগিয়ে গেলাম পানির একেবারে কিনারায়। ছোট একটা রশির প্রান্তে ভাসছে টেরর। লম্বা, পাতলা, সুসলো গরন। চিমনি, পাল, মাস্তুল, দড়িদরা, এসবের কোনো বালাই নেই। নিউ ইংল্যান্ডের উপকূলে ছোটাছুটি করা জাহাজটার বর্ণনার সাথে এটার চেহারা মিলে যাচ্ছে। আবার ফিরে এলাম পাথরের ফাটলে। সাথে 3 জনও লুকিয়ে আছে পাশের খাড়িতে। রিভলভার বের করে দেখে নিলাম আমরা। লোক 2 জন বনে ঢুকেছে 5 মিনিট হলো। যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে ওরা। তারপরও ঘণ্টাখানেক অপেক্ষা করব। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হলে আক্রমণ চালাবো। একটু সুযোগও দেয়া চলবে না। সুযোগ পেলেই লেক ইরি তোলপাড় করে ছুটে চলে যাবে টেরর, অথবা ডুব দেবে পানির তলায়। কখনো এরকম অধৈর্য হয়নি। ছটফট করতে লাগলাম, লোক 2 জন বন থেকে এখনো ফিরছে না কেন? ফেরার পথে নিশ্চয় কিছু বাধা পড়েছে। আচমকা ভেসে এলো একটা গোলমালের শব্দ। রাতের স্তব্ধতা খান খান হয়ে গেল ঘোড়ার চিৎকারে। ঘোড়া 2টো পাগলের মতো ছুটে চলেছে তীর বরাবর। এ তো আমাদের ঘোড়া। কোচেয়ান বেটা নিশ্চয় ঠিকমতো খেয়াল রাখেনি। খোলা জায়গা ছেড়ে বেরিয়ে এসেছে ঘোড়া 2টো।
ছুটে চলেছে বালুতটের উপর দিয়ে। এই সময় দেখা গেল লোক দুজনকে চোচো দৌড় লাগিয়েছে। নিশ্চয় ওরা আমাদের ঘাঁটি আবিষ্কার করে ফেলেছে। সন্দেহ করেছে পুলিশ লুকিয়ে আছে বনে। পুলিশ ওদের উপর নজর রেখেছে, পিছুও নিয়েছে, এবার গ্রেপ্তার করবে। তাই মরিয়া হয়ে খাড়ির ঝোপঝাড় ভেঙে ছুটে আসছে ওরা। একবার ঘাটে পৌঁছতে পারলেই নোঙর তুলে ঝাঁপিয়ে উঠবে ডেকে। উল্কার মতো উধাও হয়ে যাবে টেরর। আমাদের সমস্ত পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। গোহারা হেরে যাব আমরা। ধরো, চিৎকার করে উঠলাম আমি। তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে খাড়ির দুপাশ থেকে নেমে এলাম আমরা। ওদের পথ রোধ করে দাঁড়ালাম। আমাদের দেখার সাথে সাথে কাঠের বোঝা ছুঁড়ে ফেলে দিল ওরা। রিভলভার বের করে মুহূর্তের মধ্যে গুলি চালালো। একটা গুলি লাগলো হার্টের পায়ে। আমরাও পাল্টা গুলি করলাম, কিন্তু লাগলো না। সোজা ছুটে এলো দুজনেই। কোথাও হোঁচট বা আছাড় খেলো না। ক্রিকেট তীরে পৌঁছে রশি না খুলেই ঝাঁপ দিল জাহাজের উপরে। ঝুলতে লাগলো ডেক আঁকড়ে ধরে। লাফিয়ে সামনে এগিয়ে এলেন ক্যাপ্টেন, হাতে রিভলভার। গুলি করলেন। ওয়েলসের গায়ে আলতো আঁচড় কেটে বেরিয়ে গেল বুলেট। ওয়াকার ও আমি রশিটা ধরে তীরের দিকে টানতে লাগলাম। এটাকে ঘাটে ভিড়ানোর আগেই রশি কেটে দিয়ে গায়েব হয়ে যাবে না তো? হঠাৎ পাথরের খাঁজ থেকে প্রচণ্ড বেগে ছুটে বেরিয়ে এলো সিরা নোঙর। একটা হুক আটকে গেল আমার বেল্টে। ছুটন্ত রশির ধাক্কায় ছিটকে পড়ল ওয়াকার। রশি ও হুকের ফাঁদে আটকা পড়ে শেষরে এগোলাম সামনে। সবগুলো ইঞ্জিন সর্বশক্তি দিয়ে গর্জে উঠল। লাফিয়ে উঠে ব্ল্যাক রক ক্রিকের পানি মথিত করে তীরের মতো ছুটে বেরিয়ে গেল টেরর। 13। জ্ঞান ফিরতেই চোখে পড়ল দিনের আলো। ছোট্ট একটা কেবিনে শুয়ে আছি আমি। পুরো কাচে ঢাকা পোর্ট হোল দিয়ে সামান্য আলো ঢুকছে। কতক্ষণ ধরে এখানে শুয়ে আছি, কেই বা এখানে রেখে গেছে কিছুই জানি না। তবে আলোর ভাব দেখে মনে হলো দুপুর হয়নি এখনো। সরু একটা ব্যাংকে শুয়ে আছি আমি। কম্বলে শরীর ঢাকা। ভেজা কাপড় চোপড় শুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এক কোণে। নোঙরের হুকের হ্যাঁচকা টানে ছেঁড়া বেলটা পড়ে আছে মেঝেতে। আহত হইনি আমি, কাটা ছেঁড়ার দাগও নেই। শুধু কিছুটা ক্লান্তি বোধ করছি। কোনো আঘাত লেগে জ্ঞান হারাইনি। রশির সাথে জড়িয়ে পানিতে পড়ে গিয়েছিলাম। তারপর ছুটে চলেছিলাম পানির নিচ দিয়ে। এদেরকেও পানি থেকে তুলে না নিলে দম বন্ধ হয়ে মারাই যেতাম। এখন কি আমি টেররে? ক্যাপ্টেন আর তার দুই সাথী ছাড়া কি অন্য কেউ নেই? তাই হবে। সংঘর্ষের পুরো দৃশ্যটাই ভেসে উঠল চোখের সামনে। গুলি খেয়ে বালির উপর পড়ে আছে আহত হার্ট। একের পর এক গুলি ছুঁড়ে চলেছেন ওয়েলস। হুকটা আমার বেল্টে আটকে যাবার আগে রশির ঘায়ে ছিটকে পড়ছে ওয়াকার। তাহলে ওরা কোথায়? ওরা হয়তো ভেবেছে লেক ইরিতে পড়ে শেষ হয়ে গেছি আমি। কিন্তু টেরর এখন কোথায়? যাচ্ছেই বা কোন পথে? এটা কি মোটর গাড়ি হয়ে ছুটে চলেছে কোনো প্রতিবেশী রাষ্ট্রের ভিতর দিয়ে? যদি তাই হয়, যে কয়েক ঘন্টা আমি সংজ্ঞাহীন ছিলাম সেই ফাঁকে এটা বহু দূর চলে এসেছে, নাকি সাবমেরিন হয়ে ছুটে চলেছে লেকের তল দিয়ে? না, বিস্তৃত তরল কিছুর উপর দিয়ে চলেছে টেরর। পানির তলায় ডুবে থাকলে কেবিনে সূর্যের আলো এসে পড়তো না। আর মোটর যত ভালো পথ দিয়ে যাক, ঝাঁকুনি টের পাওয়া যাবেই। তবে এটা লেক ইরিতে আছে কি না বলা কঠিন। ডেট্রয়েট নদী হয়ে লেক হুরন বা লেক সুপ্রিয়রে ঢুকে পড়তে পারে। ঠিক করলাম দেখে যাব, যা হয় হবে। ওখানে গেলেই হয়তো সব বোঝা যাবে। কোনো মতে টেনে হেঁচড়ে নেমে পড়লাম ব্যাংক থেকে। জামা কাপড় পরলাম,
তবে খুব একটা উৎসাহ পাচ্ছি না। কেবিনটায় তালা দিয়ে রাখেনি তো? একটাই পথ আছে বেরোনোর, মই বেয়ে উঠে মাথার উপরকার হ্যাসওয়ে দিয়ে। উপরে উঠে ঠেলা দিতেই খুলে গেল হ্যাচ। অর্ধেক তার শরীর বের করে আনলাম ডেকের উপর। সামনে পেছনে দুপাশে তাকালাম। ছুটে চলেছে টেরর। যত দূর চোখ যায় শুধু ঢেউ আর ঢেউ। উপকূলের চিহ্নমাত্র নেই। আকাশ আর সাগরের দিগন্ত রেখা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এটা রোদ না সাগর তা সহজেই বোঝা যাবে। বোতে লেগে দুপাশে ফোয়ারার মতো ছুটে যাচ্ছে পানি। কাটার মতো ফুটছে আমার গায়ে। পানি মুখে দিয়ে দেখলাম মিষ্টি। তাহলে এখনো বুঝি লেক ইরিতেই আছি। সূর্য দেখে বুঝলাম দুপুর হয়নি এখনো। অর্থাৎ ব্ল্যাক রক কিক ছেড়ে আসার পর বড়জোর 7-8 ঘন্টা কেটেছে। আজ তাহলে 31 জুলাই। লেক ইরি লম্বায় 200 মাইল আর চওড়ায় 50 মাইলেরও বেশি। অতএব ডাঙা চোখে না পড়াটা অবাক হবার মতো কিছু নয়। দক্ষিণ পূবে আমেরিকা বা উত্তর পশ্চিমে কানাডার আভাস পর্যন্ত পাচ্ছি না। ডেকে দুজন লোক দেখলাম। একজন বোতে দাঁড়িয়ে সামনের দিকটা দেখছে, আরেকজন স্টার্নে। সূর্যের অবস্থান দেখে মনে হলো উত্তর পূবে চলেছে টেরর। এই দুজনেই ব্ল্যাক রক ক্রিকের খাড়ি দিয়ে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। চারপাশে তাকালাম ক্যাপ্টেনকে দেখার জন্যে, নেই। একেবারে অস্থির হয়ে উঠলাম। কখন দেখব এই বিস্ময়কর মেশিনের আবিষ্কর্তাকে, সেই বিরাট ব্যক্তিত্বকে যিনি নাড়া দিয়েছেন সারা বিশ্বকে, মাস্টার অব দ্য ওয়ার্ল্ড নাম নিয়ে যুদ্ধে আহ্বান করেছেন সমগ্র মানবজাতিকে। বোতে দাঁড়ানো লোকটার পাশে গেলাম। মিনিট 5 চুপ করে থাকার পর বললাম, ক্যাপ্টেন কোথায়? আধ বোঝা চোখে আমার দিকে চেয়ে দেখলো লোকটা। ভাবখানা আমার কথা বুঝতে পারেনি, কিন্তু গত রাতে ওকে ইংরেজিতে কথা বলতে শুনেছি। ব্যাপারটা কি? দেখে যখন বেরিয়ে আসি তখনও আমাকে দেখে মোটেই অবাক হয়নি বেটা। আমার দিকে পেছন ফিরে দিগন্তের দিকে চেয়ে রইল সে। জেদ চেপে গেল আমার। এগোলাম স্টানের দিকে, ওই লোকটাকে জিজ্ঞেস করে দেখব। কিন্তু আমাকে ওদিকে এগোতে দেখেই হাত নেড়ে যেতে নিষেধ করলো লোকটা। ভাবলাম কেউ যখন কথা বলতে চাইছে না তখন ঘুরে ফিরে মেশিনটাকে ভালো করে দেখব। ধীরে সুস্থে মেশিনটার নির্মাণ কৌশল দেখতে লাগলাম। ডেক ও ডেকের উপরকার সমস্ত জিনিস অচেনা কোনো ধাতুর তৈরি। ডেকের মাঝখানে আধখোলা একটা ঢাকনি। ঢাকনির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নিচের ইঞ্জিন রুম। প্রায় নিঃশব্দ নিয়মিত ছন্দে কাজ করে চলেছে অসংখ্য কলকবজা। আগেই দেখেছি, এবারও খেয়াল করলাম পাল, মাস্তুল, দড়িধরা কিচ্ছু নেই। পতাকা ওড়াবার জন্যে স্টার্নে কোনো দণ্ড পর্যন্ত নেই। বোর দিকে উকি দিচ্ছে একটা পেরিস্কোপের মাথা। এটার সাহায্যে মেশিনটাকে পানির নিচে চালানো হয়। দুভাঁজ করা কি যেন একটা জিনিস জড়ানো আছে মেশিনের গায়ে। কোনো ডাস বোটে এ ধরনের গ্যাংওয়ে দেখা যায়। বুঝলাম না এটার কি ব্যবহার। বোতে দেখলাম 3 নম্বর হ্যাসওয়ে। ওটার নিচে বোধহয় ওই লোক দুটোর কেবিন আছে। একই রকম আরেকটা হ্যাস দেখলাম স্টার্নে। এরই নিচে বোধহয় ক্যাপ্টেনের কেবিন। এখনো দেখাই হলো না তার সাথে। প্রতিটা হ্যাচ বিশেষ এক ধরনের রবার দিয়ে মোড়া। এতে পানির নিচে ডুব দিলে এক বিন্দু পানিও ঢুকবে না। যে মোটরের শক্তিতে মেশিনটা এত জোরে ছুটতে পারছে সেটাকে দেখলাম না কোথাও। কোনো প্রপেলারও চোখে পড়ল না। বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে টেরর। পেছনে রেখে যাচ্ছে দীর্ঘ মসৃণ ফেনিল জল রেখা। মেশিনটা এত চমৎকারভাবে তৈরি,
কোনো ঢেউ উঠছে না বললেই চলে। তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের বিশাল ঢেউয়ের মাথার উপর দিয়েও এটা অনায়াসেই চলে যেতে পারবে। এটা বাষ্প বা পেট্রোল চালিত নয়, তা আমার জানা আছে। মোটর গাড়ি বা সাবমেরিনে যে রকম তেলের গন্ধ পাওয়া যায় সেরকম কোনো গন্ধ পাচ্ছি না। এটা তাহলে নিশ্চয় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ চালিত। কিন্তু এই বিদ্যুৎ আসছে কোত্থেকে? ব্যাটারি নাকি অ্যাকুমুলেটর থেকে? অথবা অজ্ঞাত কোনো প্রণালীতে বায়ুমণ্ডল বা পানি থেকেই তৈরি করা হচ্ছে বিদ্যুৎ? কোনো দিন কি এই রহস্যের সমাধান খুঁজে পাব? আবার মনে পড়ল ব্ল্যাক রক ক্রিকে ছেড়ে আসা সঙ্গীদের কথা। একজন আহত হয়েছিল, জানি না অন্য দুজনও হয়েছে কিনা। আমাকে রশিতে জড়িয়ে পড়তে দেখেছে ওরা। টেররে তুলে নিয়ে আমাকে জামাই আদর করা হবে না, এটুকু বোঝার মতো বুদ্ধি ওদের আছে। সুতরাং ওদের কাছে যে আমি মৃত তাতে কোনো সন্দেহ নেই। টলেডো থেকে এতক্ষণে নিশ্চয় টেলিগ্রাম চলে গেছে মিস্টার ওয়ার্ডের কাছে। এই সংবাদ পেয়ে কে আর লাগবে মাস্টার অব দ্য ওয়ার্ল্ডের পেছনে? ক্যাপ্টেনের প্রতীক্ষায় ডেকে দাঁড়িয়ে এইসব চিন্তাভাবনায় মাথা জুড়ে রইল। কিন্তু দাঁড়িয়ে থাকাই সার হলো। এলেন না ক্যাপ্টেন। একটু পরে খিদে পেট জ্বলে উঠল। গত 24 ঘন্টা পেটে কিছু পড়েনি। সেই গতকাল বনে বসে তাড়াহুড়ো করে কিছু খেয়েছিলাম। পেটে এমন যন্ত্রণা শুরু হলো যে ভাবলাম টেররে আসার পর দুদিন কি তারও বেশি কেটে গেল না কি না। ফিরলাম কেবিনে। চুপচাপ ভাবছি ওরা আমাকে খেতে দেবে কিনা। এমন সময় বোতে দাঁড়ানো লোকটা নিচে নেমে গেল। ফিরে এলো আবার। টু শব্দ না করে আমার সামনে নামিয়ে রাখলো কিছু খাবার। তারপর আবার ফিরে গেল নিজের জায়গায়। টিনের মাংস, সি বিস্কিট আর এক পাত্র এল। গোগ্রাসে গিললাম। এলটা এত করা, পানি মিশিয়ে খেতে হলো। খেয়ে দিয়ে আবার কেবিন থেকে বেরিয়ে এলাম। ওই দুজন নিশ্চয় খাওয়ার পাট চুকিয়ে ফেলেছে আমার আগেই। এবারও আমাকে দেখে একটা কথা বলল না ওরা। আবার ডুবে গেলাম চিন্তায়। কবে শেষ হবে এই অভিযান? ক্যাপ্টেনকে কি শেষ পর্যন্ত দেখতে পাবো? তিনি কি আমাকে ছেড়ে দেবেন, নাকি নিজেই সে ব্যবস্থা করতে পারবো? সব কিছু নির্ভর করবে পরিস্থিতির উপর। কিন্তু টেরর যদি তীর থেকে বহু দূরে অথবা পানির নিচে থাকে তাহলে পালাবো কি করে? না, ওটা ডাঙায় উঠে মোটরে পরিণত না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো। তখন পেয়েও যেতে পারি কোনো সুযোগ। সবচেয়ে বড় কথা, আজগবি চিন্তা করে লাভ কি? পালাবার সুযোগ পেলেও তো আমি পালাবো না। টেররের গুপ্ত রহস্য না জেনে পালিয়ে যাওয়া কি সম্ভব আমার পক্ষে? এখন পর্যন্ত আমার অভিযান সফল হয়নি। বেঘরে প্রাণটা যেতে বসেছিল। আগামীতে হয়তো আরও দুর্ভোগ কপালে আছে। তবু একদিক দিয়ে বিচার করলে অন্তত একটা ধাপ এগিয়েছি। টেররের ভেতরে তো ঢুকেছি, কিন্তু পৃথিবীর সাথে আবার যোগাযোগ হবে কি কখনো? মাস্টার অব দ্য ওয়ার্ল্ড স্বেচ্ছায় আউটল হয়েছেন। আমিও তো বর্তমানে মানুষের আওতার বাইরে। তাহলে টেররে উঠেই বা কী লাভ হলো? এখনও উত্তর পূবেই চলেছে টেরর। লম্বালম্বিভাবে পার হচ্ছে লেক ইরি। অর্ধেক বেগে ছুটছে, নইলে কয়েক ঘন্টা আগেই পৌঁছে যেত লেকের উত্তর পূব প্রান্তে। এদিকেই আছে নাগরা নদী। নাগরা আবার গিয়ে পড়েছে লেক অন্টারিওতে। মাঝখানে সেই বিশ্ববিখ্যাত জলপ্রপাত। বাফেলো শহর থেকে মাইল 15 দূরে। টেরর এসেছিল ডেট্রয়েট নদী দিয়ে, যাচ্ছে নাগরা দিয়ে। কিন্তু এবারে যদি ডাঙায় না ওঠে তাহলে তো সোজা গিয়ে পড়বে জলপ্রপাতে। দুপুর গড়িয়ে যাচ্ছে। চমৎকার দিন। মৃদুমন্দ বাতাস বইছে। সূর্যের তাপে গায়ে জ্বালা ধরছে না। এখনো কোনো তীর চোখে পড়ছে না, না কানাডা না আমেরিকা। ক্যাপ্টেন কি বাইরে আসবেন না? তার লুকিয়ে থাকার কি অর্থ থাকতে পারে?
তাহলে কি সন্ধ্যায় যখন তীর ছোবে টেরর আমাকে নামিয়ে দেবেন ক্যাপ্টেন? বেলা 2টোর দিকে খুট করে একটা শব্দ হলো। মাঝের হ্যাঁসটা উপর দিকে উঠল। যাকে দেখার জন্যে অধীর হয়ে আছি ডেকে বেরিয়ে এলেন তিনি। আমার দিকে ফিরেও তাকালেন না, সোজা স্টার্নে গিয়ে হাল ধরলেন। লোকটা ছুটি পেয়ে তার সাথে দু একটা কথা বলল নিচু গলায়। তারপর সামনের হ্যাচওয়ে দিয়ে নেমে গেল নিচে। তীক্ষ্ণ চোখে দিগন্তের দিকে চেয়ে রইলেন ক্যাপ্টেন। কম্পাস দেখে সামান্য ঘুরিয়ে দিলেন টেররকে। গতি বেড়ে গেল। এই সেই মানুষ যাকে দেখার জন্য আমি এবং সারা পৃথিবীর লোক অধীর হয়ে আছে। 50-এর কিছু বেশি হবে বয়স, মাঝারি উচ্চতা, শক্তিশালী সোজা কাঁধ, দীর্ঘ মাথায় ধূসর ঘন চুল, খাটো কোকড়ানো দাড়ি, বিশাল বুক, লম্বাটে চোয়াল, কুচকানো ঘন ভুরু প্রচণ্ড প্রাণশক্তির পরিচায়ক। তামাটে চামড়ার নিচে টকবক করে ফুটছে রক্ত। নিখুঁত স্বাস্থ্যের অধিকারী একজন লৌহ মানব বলা চলে তাকে। সাথে দুজন লোকের মতোই পরনে সামুদ্রিক পোশাক, তার উপর ওয়েল স্কিন কোট, মাথায় উলের টুপি। ইচ্ছে করলেই গোটা মাথা ঢেকে ফেলতে পারবেন এই টুপিতে। ক্যাপ্টেনকে এর আগেও দেখেছি আমি। লং স্ট্রিটে আমার বাড়ির সামনে যে দুজন লোক দেখেছিলাম ইনি তাদেরই একজন। আমি যদি তাকে চিনতে পারি তিনিও নিশ্চয় আমাকে চিনেছেন। বুঝতে পেরেছেন গ্রেট আইরির রহস্য ভেদ করার জন্যে যে লোকটি ছুটে গিয়েছিল আমি সেই লোক, চিফ ইন্সপেক্টর স্টক। কৌতূহলী চোখে চেয়ে রইলাম তার দিকে। ফিরেও তাকালেন না তিনি। ভাবখানা এমন, নতুন একটা লোক যে আছে ডেকে তার কিছুই জানেন না। চেয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো তাকে আগেও যেন কোথায় দেখেছি, কিন্তু ওয়াশিংটনে প্রথম দেখে তো এ কথা মনে হয়নি। পুলিশ দপ্তরে কি এর ছবি দেখেছি, নাকি কোনো দোকানে? মনে করতে পারলাম না। হয়তো সবটাই আমার মনের ভুল। যাই হোক, সাথের লোক দুজন অভদ্র হলেও ইনি হয়তো আমার কথার জবাব দেবেন। তারও ভাষা ইংরেজি, তবে আমেরিকান কিনা তা ঠিক বলতে পারবো না। তিনি আমাকে না চেনার ভান করছেন। আমি তার বন্দী, আমার সাথে কথা বলতে চান না। তাহলে কি করতে চান আমাকে নিয়ে? শেষ করে দিতে চান? রাত নামলেই খতম করে ফেলে দেবেন পানিতে? আমি যেটুকু জেনেছি সেটুকুই তার বিপদ ঘনিয়ে আনতে পারে, তাই কি এরকম চিন্তা করছেন? কিন্তু আমি তো নোঙরে প্যাঁচ লেগে এমনিতেই মারা যাচ্ছিলাম। মেরে ফেলার ইচ্ছে থাকলে আবার তুলে আনলেন কেন? ঘুরে সোজা রওনা দিলাম স্টার্নের দিকে। একদম মুখোমুখি হয়ে দাঁড়ালাম। একটু পর তাকালেন আমার দিকে। গনগনে কয়লার মতো জ্বলছে চোখ। আপনিই ক্যাপ্টেন? তিনি নিশ্চুপ। এই জাহাজ, এটাই কি টেরর? এবারও চুপ। আরেকটু এগোলাম। হাত ধরতে যেতেই এমন একটা ভঙ্গি করলেন থেমে গেলাম আমি। ওই শরীরের ভেতর শক্তি ফুঁসছে। আবার সোজা হয়ে দাঁড়ালাম তার সামনে। গলা চড়িয়ে বললাম, কি করতে চান আমাকে নিয়ে? ঠোঁট কেঁপে উঠল ক্যাপ্টেনের। মনে হলো এবার কথা বলবেন, কিন্তু শেষ মুহূর্তে সামলে নিলেন। স্পষ্ট বিরক্তির চিহ্ন মুখে। কথা এড়ানোর জন্যই যেন মাথা ঘুরিয়ে নিলেন একপাশে। রেগুলেটরের মতো একটা যন্ত্রে হাত দিলেন। সাথে সাথে গতি আরও বেড়ে গেল টেররের। রাগে গা কাঁপতে লাগলো আমার। ইচ্ছে হলো চিৎকার করে উঠি। কথা বলবেন না? চুপ করে থাকবেন? থাকুন, তবে আমি জানি আপনি কে। আপনার মেশিনও চিনি আমি। মাডিসন, বোস্টন, লেক কার্ডালে এটাকেই দেখা গিয়েছিল। আপনি বেপরোয়া মোটর চালিয়েছেন রাস্তায়, সাগরে চালিয়েছিলেন জাহাজ, আর লেকে সাবমেরিন। এটার নামে টেরর। আপনি তার কমান্ডার। আপনি চিঠি লিখে হুমকি দিয়েছিলেন
সরকারকে। ভেবেছেন সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করবেন, তাই নাম নিয়েছেন মাস্টার অব দ্য ওয়ার্ল্ড। কিন্তু জেনে রাখুন, আপনি হেরে যাবেন সে লড়াইয়ে। আমি এসব বললে তিনি অস্বীকার করতে পারতেন না, কারণ হালের উপর চোখ পড়েছিল আমার। স্পষ্ট খোদাই করা আছে সেই 3টে বিখ্যাত অক্ষর MOW। কোনো মতে সামলে নিলাম নিজেকে। উত্তর পাবো না ভেবে হতাশ হলাম। ফিরে গিয়ে ধপাস করে বসে পড়লাম আমার কেবিনের হ্যাচওয়ের কাছে। অনেকক্ষণ ধরে চেয়ে রইলাম দিগন্তের দিকে। মনে আসা তীর দেখব, তাই বসে বসে অপেক্ষা করতে লাগলাম। হ্যাঁ, অপেক্ষা করা ছাড়া উপায়ই বা কি আমার। উত্তর পূবেই ছুটে চলেছে টেরর। সন্ধ্যার আগে নিশ্চয় এটা পৌঁছে যাবে লেক ইরির শেষ সীমায়। 14। ঘন্টার পর ঘন্টা একইভাবে কেটে গেল। চালক লোকটা আবার ফিরে এসেছে ডেকে। ক্যাপ্টেন নিচে নেমে গিয়েছেন ইঞ্জিন ঠিকমতো চলছে কিনা দেখার জন্যে। গতি বাড়লেও ইঞ্জিনের শব্দ বাড়েনি, চলছে একই মসৃণ ছন্দে। অধিকাংশ মোটরের পিস্টনই মাঝে মাঝে স্টক মিস করে, কিন্তু টেররের ইঞ্জিন চলছে একইভাবে। এটা এক মেশিন থেকে আরেক মেশিনে রূপান্তরিত হয় সম্ভবত রোটারি ইঞ্জিনের বদৌলতে। তবে আমার এই ধারণার পক্ষে অকাট্য কোনো প্রমাণ এখনও পাইনি। এখনও উত্তর পূবে অর্থাৎ বাফেলোর দিকে এগিয়ে চলেছে টেরর। ক্যাপ্টেন কেন গতিপথ পরিবর্তন করছেন না বুঝলাম না। রকমারি নৌকো আর জাহাজে বাফেলোর তীর ছেয়ে আছে। ওখানে গিয়ে নিশ্চয় ঢুকে পড়বেন না। জলপথে যদি এ লেক ছেড়ে যেতে চান, তাহলে নাগরা নদী দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু টেরর যত শক্তিশালী মেশিনে হোক, নাগরা জলপ্রপাত অতিক্রম করা তার সাধ্যের বাইরে। ডেট্রয়েট নদী দিয়ে পালানোর একটা পথ ছিল, কিন্তু সেটা তো ক্রমেই পেছনে পড়ে যাচ্ছে। আর একটা চিন্তা মাথায় এলো। রাত নামলে ক্যাপ্টেন হয়তো চুপি চুপি এটাকে ভিড়াবেন লেকের পারে। তারপর মোটর গাড়ি বানিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভেতর দিয়ে সোজা চম্পট। মেশিনটা মাটির উপরে থাকতে থাকতেই যদি পালাতে না পারি, তাহলে চিরতরে ওই আশা বাদ দিতে হবে। লেক ইরির উত্তর পূবের আলবানি থেকে বাফেলো পর্যন্ত সমস্ত এলাকা আমি ভালোভাবেই চিনি। বেশ কয়েকবার আসতে হয়েছে এখানে। বছর 3 আগে একটা মেশিন নিয়ে এসেছিলাম। সেবার নাগরার 2 তীর জলপ্রপাতের উপরে নিচে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। ঝুলন্ত সেতুটাও বাদ যায়নি। বাফেলো আর নাগরা জলপ্রপাতের মাঝের গুরুত্বপূর্ণ দ্বীপ দুটো দেখে গেছি। নেভিয়ার গোট আইল্যান্ড। এই দ্বীপ দুটো কানাডা আর আমেরিকার প্রপাতকে বিভক্ত করেছে। অঞ্চলটা চেনা, পালালে অসুবিধে পড়ব না। কিন্তু পালানোর সুযোগ কি পাবো বুঝতে পারছি না। আমি আদেও পালাতে চাই না। জানি এখানে থাকলেই বা ভাগ্য কি বয়ে আনবে, সৌভাগ্য না দুর্ভাগ্য। তাছাড়া নাগরা নদীর তীরে পৌঁছতে পারবো, তারই বা নিশ্চয়তা কি? জেনে শুনে নিশ্চয় এই ফাঁদে পা দেবে না টেরর। লেকের শেষ পর্যন্ত বোধ হয় যাবে না। উত্তেজিত মগজের মধ্যে বনবন করে ঘুরতে লাগলো এসব চিন্তা। চোখ কিন্তু চেয়েই রইল শূন্য দিগন্তে। একটা কথা কিছুতেই মাথায় ঢুকলো না। আমাকে ব্যক্তিগতভাবে কেন হুমকি দিয়েছিলেন ক্যাপ্টেন? ওয়াশিংটনে আমার উপর নজরই বা কেন রেখেছিলেন? গ্রেট আইরির সাথে তার সম্পর্কটা কোথায়? ভূগর্ভস্থ সুড়ঙ্গের মাঝখান দিয়ে না হয় লেক কার্ডালে পৌঁছেছিলেন, কিন্তু দুর্ভেদ্য গ্রেট আইরিকেও কি তিনি ভেদ করে গিয়েছিলেন? না, সে ক্ষমতা তার নেই। বিকেল 4টে। টেররের গতিবেগের হিসেব কষে বুঝে নিলাম বাফেলো আর বেশি দূরে নেই।
মাইল 15 সামনে বাফেলোর আবছা আভাসও পেলাম। আসার পথে 2-4টে নৌকো চোখে পড়ল, কিন্তু প্রতিবারই সেগুলোর অনেকখানি পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন ক্যাপ্টেন। তাছাড়া টেরর ছোটার সময় কোনো ঢেউ ওঠে না। পানির উপর এত সমান্তরালভাবে যায়, মাইলখানেক দূর থেকেও চোখে পড়া মুশকিল। ধীরে ধীরে বাফেলোর ওপারে লেক ইরিকে ঘিরে থাকা পর্বতমালা চোখে পড়ল। প্রণালীটা দেখতে অনেকটা ফ্যানেলের মতো। এর ভেতর দিয়েই লেকের পানি গিয়ে পড়েছে নাগরা নদীতে। ডান দিকে কিছু বালিয়াড়ি ও গাছের জটলা। দূরে দেখা যাচ্ছে কয়েকটা মালবাহী স্টিমার আর পালতোলা মাছ ধরা নৌকো। আকাশের গায়ে ধোঁয়ার সারি মুহূর্তে মিলিয়ে যাচ্ছে পূবালি বাতাসে। ক্যাপ্টেনের ভাবসাব কিছু বুঝতে পারছি না। এখনও বাফেলোর দিকেই চলেছেন। ওদিকে আর এগোনো ঠিক হবে না, এটা কি তার বোঝা উচিত নয়? প্রতি মুহূর্তে আশা করছিলাম এই বুঝি হালের মোচড়ে মাথা ঘুরে যাবে। টেরর এগোবে পশ্চিম তীরের দিকে, অথবা ডুব দিবে পানির নিচে। অবশেষে হালদারি লোকটা উত্তর পূব তীর দেখতে দেখতে তার সাথীকে কি যেন একটা ইশারা করল। সাথে সাথে সে বোট ছেড়ে মাঝের হ্যাসওয়ে দিয়ে নেমে গেল ইঞ্জিন রুমে। ডেকে উঠে এলেন ক্যাপ্টেন। হালধারির কাছে গিয়ে নিচু স্বরে কথা বলতে লাগলেন। সে বাফেলোর দিকে হাত তুলে দেখালো। স্টারবোর্ডের 5-6 মাইল সামনে কালো দুটো ফুটকি চোখে পড়ল। ক্যাপ্টেন মনোযোগ দিয়ে সেটা দেখলেন। তারপর শ্যাক করে বসে পড়লেন স্টার্নে। গতিপথ বদলালেন না। 15 মিনিট পর বুঝলাম ওটা কালো ফুটকি। ওই কালো ফুটকি দুটো আসলে ধোয়ার কুণ্ডলি দুটো ক্রমেই বড় হচ্ছে। লম্বাটে নিচু দুটো স্টিমার বাফেলো বন্দর ছেড়ে দ্রুত বেগে এদিকেই এগিয়ে আসছে। চকিতে মনে পড়ল, এ দুটো স্টিমার নয়, টর্পেডো ডেস্ট্রয়ার। এগুলোর কথাই বলেছিলেন মিস্টার ওয়ার্ড। দুটো ডেস্ট্রয়ারই অত্যাধুনিক। এগুলোই দেশের সর্বোচ্চ গতি বেগসম্পন্ন জলযান। ঘন্টায় 30 মাইল ছুটতে পারে। টেররের গতিবেগ অবশ্য আরও বেশি। তাছাড়া টেরর পানিতে ডুব দিলেই তো ওদের জারিজুরি শেষ। ওগুলো ডেস্ট্রয়ার না হয়ে সাবমেরিন হলে তবু কিছুটা টক্কর দিতে পারত। তবে সে অবস্থাতেও খুব একটা সুবিধে করতে পারত বলে মনে হয় না। ডেস্ট্রয়ার দুটো সম্ভবত খবর পেয়েছেন ওয়েলস মারফত। টলেডো ফিরেই তিনি টেলিগ্রাম করে জানিয়েছেন, হেরে গেছি আমরা। ফুল স্পিডে ছুটে আসছে ডেস্ট্রয়ার। সব দেখে কোনো পাত্তাই দিলেন না ক্যাপ্টেন। একইভাবে এগোতে লাগলেন নাগরার দিকে। ওদের মতলবটা কি? সম্ভবত লেকের সরু মুখে গিয়ে বাধা দেবে। তাহলে নাগরা যাবার পথ বন্ধ হয়ে যাবে টেররের। নিজের হাতে এবার হাল ধরলেন ক্যাপ্টেন। লোক দুজনের একজন গিয়ে দাঁড়ালো বোতে, আরেকজন চলে গেল ইঞ্জিন রুমে। আমাকে কি কেবিনে যেতে বলবেন? আমার দিকে ফিরেও তাকালো না কেউ। আমি একটা মানুষ যে ডেকে আছি যেন জানেই না ওরা। চিন্তা ঝেড়ে ফেলে মনোযোগ দিয়ে দেখতে লাগলাম ডেস্ট্রয়ার দুটোকে। দূরত্ব যখন আর 2 মাইল, তখন দুটো সরে গেল দুদিকে। দুপাশ থেকেই এবার গোলাবর্ষণ করতে পারবে। ক্যাপ্টেনের দিকে তাকালাম, মুখে ভীষণ অবজ্ঞার ছাপ। ডেস্ট্রয়ার দুটো যে তার কিছুই করতে পারবে না এ ব্যাপারে যেন একেবারে নিশ্চিত। গতিবেগ বাড়ালেই ওই দুটোকে পেছনে ফেলে যেতে পারবেন। মেশিন সামনে ঘুরিয়ে নিলেই চলে যাবেন কামানের আওতার বাইরে। আর ডুব দিলে তো কথাই নেই, কামানের গোলা কামানেই থাকবে। 5 মিনিট কেটে গেল, আর মাত্র 1 মাইল দূরে আছে ডেস্ট্রয়ার। ওদের আরও কাছে আসতে দিলেন ক্যাপ্টেন। তারপর চাপ দিলেন একটা হাতলে। দ্বিগুণ বেড়ে গেল প্রোপেলারের শক্তি। লাফিয়ে সামনে এগুলো টেরর। ডেস্ট্রয়ারের সাথে খেলা করছেন ক্যাপ্টেন। ঘুরে পালিয়ে না গিয়ে সামনের দিকেই এগোচ্ছেন। ক্যাপ্টেনের যা ভাবসাব, বিদ্যুৎ গতিতে ডেস্ট্রয়ার দুটোর মাঝখান দিয়ে
বেরিয়ে গেলেও অবাক হবার কিছু থাকবে না। ভুলিয়ে ভালিয়ে নাচিয়ে নিয়ে বেড়াবেন, তারপর নামবে রাত। পিছু ছাড়তে বাধ্য হবে ডেস্ট্রয়ার। লেকের প্রান্তে পরিষ্কার দেখা যাচ্ছে বাফেলো শহর। বড় বড় বিল্ডিং, গির্জার চূড়ো, শস্য বয়ে নিয়ে যাওয়ার এলিভেটর সব স্পষ্ট দেখা যাচ্ছে। আর 4-5 মাইল সামনে গেলেই উত্তর দিকে পড়বে নায়াগ্রা নদী। এরকম পরিস্থিতিতে আমার কি করা উচিত? ডেস্ট্রয়ারের সামনে বা মাঝখান দিয়ে যাবার সময় পানিতে ঝাঁপিয়ে পড়ব? আমি ভালো সাঁতারু, সুতরাং এই সুযোগ ছাড়া বোধ হয় ঠিক হবে না। এখন ঝাঁপ দিলে আমার পিছু নেওয়া সম্ভব নয় ক্যাপ্টেনের পক্ষে। হয়তো বুলেটের হাত থেকেও বেঁচে যাব। ডেস্ট্রয়ার দুটোর কোনোটা না কোনোটা দেখবেই আমাকে। হয়তো ইতোমধ্যেই আমাকে দেখে ফেলেছেন কমান্ডার। ঝাঁপ দিলেই একটা নৌকা পাঠিয়ে দেবেন আমাকে উদ্ধার করতে। অদৃশ্য টেরর নায়াগ্রা নদীতে ঢুকলে আমার পালানোর সুযোগ আরও বাড়বে। নেভি আইল্যান্ডে একবার নেমে পড়তে পারলে আমাকে আর পায় কে? কিন্তু নদীতে পড়েই টেরর যদি ভেসে যায় জলপ্রপাতের তোরে? না, তা হতে পারে না। তার আগে কিছু একটা ব্যবস্থা করবেনই ক্যাপ্টেন। ডেস্ট্রয়ার দুটো আরও এগিয়ে আসুক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। পালাবার চিন্তা করছি বটে, কিন্তু পালালেই তো রহস্য ভেদের সব সম্ভাবনা শেষ। আমার ভেতরের দায়িত্ববোধ মাথাচাড়া দিয়ে উঠল। একজন পুলিশ কি কখনো কর্তব্য ছেড়ে পালাবার চিন্তা করতে পারে? এই আউটলকে হাতের মধ্যে পেয়েও ছেড়ে দেব? পালিয়ে সুগম করে দেব তার পালাবার পথ? না, এটা অসম্ভব। কিন্তু ভাগ্যে কি আছে তাও তো বুঝতে পারছি না। দেখে এভাবে দাঁড়িয়ে থাকলে শেষ পর্যন্ত টেরর কোথায় নিয়ে যাবে কে জানে। 6:30 বাজে। ডেস্ট্রয়ার দুটো ছুটে আসছে। গতি বেগে কাঁপছে থরথর করে। আর মাত্র 12 বা 15 কেবল লেংথের ব্যবধান রয়েছে। গতিবেগ বাড়ল না টেররের। ডান ও বাঁ দিক ঘিরে এগিয়ে আসছে ডেস্ট্রয়ার। আমি ওখান থেকে নড়লাম না। পাশেই দাঁড়িয়ে আছে বোর লোকটা। হাল ধরে পাথরের মতো দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন। ভুরু কোঁচকানো, চোখ জ্বলছে জল করে, যেন অপেক্ষা করছেন শেষ মুহূর্তে দেখাবেন ওস্তাদের মার। আচমকা বাঁ দিকের ডেস্ট্রয়ার থেকে সাই করে বেরিয়ে এলো এক ঝাঁক ধোঁয়া। পানি ঘেঁষে এলো গোলাটা, কিন্তু টেররকে আঘাত হানতে পারল না। পাশ দিয়ে বেরিয়ে ডানের ডেস্ট্রয়ারটাকে ছাড়িয়ে চলে গেল বহুদূরে। উদ্বিগ্ন চোখে আশপাশে তাকালাম। বোল লোকটা ক্যাপ্টেনের নির্দেশের অপেক্ষায় আছে। একই রকম অবজ্ঞার ভাব ক্যাপ্টেনের মুখে। পাশ দিয়ে একটা গোলা বেরিয়ে গেল, অথচ ভূক্ষেপই নেই। তার ওই মুখ জীবনে ভুলব না। এই সময় আমাকে হ্যাস হয়ে দিয়ে ঠেলে নামিয়ে দেওয়া হলো কেবিনে। মাথার উপর বন্ধ হয়ে গেল হ্যাস, বন্ধ হয়ে গেল অন্য দুটো হ্যাসও। এক ফোঁটা পানিও আর ঢুকবে না ডেকে। কলকবজার একটা ধকধক শব্দ কানে এলো। লেকের গভীরে ডুব দিল সাবমেরিন। উপর দিয়ে গর্জন করে ছুটে গেল কামানের গোলা। গুম গুম করে প্রতিধ্বনি টের পেলাম পানির নিচে। তারপর সব স্তব্ধ। পোর্ট হোল দিয়ে আবছা একটা আলো আসছে কেবিনে। এক কেবল লেন্থ সমান 600 ফুট।